ফ্রান্স কাফকা ছিলেন এমন একজন লেখক যার গল্পে অস্তিত্ববাদ, মানুষের সংগ্রাম এবং আধুনিক জীবনের উদ্বেগ ফুটে উঠেছে। 1883 সালের 3রা জুলাই সে সময়ের অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের প্রাগ শহরে কাফকা জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার ছিল জার্মানভাষী ইহুদি। কাফকার শৈশবকাল ছিল খুবই আকর্ষণীয়, যেখানে বাড়ি এবং স্কুলের পরিবেশ ছিল বাকি সব কিছু থেকে ভিন্ন ধরনের। শৈশবে তাদের বাড়িতে সবসময় বই, লেখাপড়া এবং সৃজনশীল ধারণা নিয়ে আলোচনা চলত। তার বাবা হারমান কাফকা কিছুটা কঠোর স্বভাবের ছিলেন, যার কারণে কাফকা শৈশব থেকেই কিছুটা চাপ অনুভব করতেন। এই চাপ তার ব্যক্তিত্বের ওপরেও প্রভাব ফেলেছিল, ফলে তার লেখাগুলোতে তার ভেতরের সংগ্রামের প্রতিফলন দেখা গিয়েছে। কাফকা প্রাগের বিভিন্ন স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। সেখানে তিনি ভাষা, ইতিহাস, সাহিত্যের মতো বিষয়গুলো পড়েন। ভিন্ন ভিন্ন স্কুল হয়, ভিন্ন ভিন্ন শিক্ষক ও বন্ধুদের সাথে কাফকা অনেক কিছু শেখেন। কাফকা জার্মান এবং চেক উভয় ভাষাতেই পড়াশোনা করেন, যা তাকে ভিন্ন সংস্কৃতি বোঝার সুযোগ দিয়েছিল। এই দ্বিভাষিক পরিবেশ তার মনকে আরও প্রসারিত করে এবং তার সৃজনশীল ধারণাগুলোকে নতুন দিক দেয়। স্কুল এবং কলেজের দিনগুলোতে কাফকা ক্লাসিক্যাল সাহিত্য এবং ইউরোপীয় দার্শনিকদের ধারণা থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। এই বিষয়গুলি তাকে ভাবতে বাধ্য করে যে জীবনের আসল অর্থ কী এবং সমাজে একজন মানুষ কিভাবে তার ভূমিকা পালন করে। কাফকা তার প্রথম জীবনের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছিলেন যে পরিবারের প্রত্যাশা এবং সমাজের চাপের কারণে মানুষ প্রায়ই তার আসল পরিচয় প্রকাশ করতে পারে না। এই সংগ্রাম তার লেখাতেও দেখা যায়, যেখানে তিনি সহজ ভাষায় জটিল অনুভূতিগুলো বর্ণনা করেন। শৈশবের অভিজ্ঞতাগুলো কাফকার জন্য শেখা এবং বেড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ পর্যায় ছিল। তিনি অনুভব করেন যে জীবনের সংগ্রাম, বিভ্রান্তি এবং অনিশ্চয়তা এগুলো সাধারণ ব্যাপার। কাফকা এই অভিজ্ঞতাগুলোকেই তার লেখার ধরনের অন্তর্ভুক্ত করেন। তার লেখাতে আমরা প্রায়ই দেখি যে পরিস্থিতি যতটাই চ্যালেঞ্জিং হোক না কেন, কীভাবে একজন মানুষকে তার অভ্যন্তরীণ শক্তি এবং সৃজনশীল ক্ষমতা ব্যবহার করা উচিত। তার শৈশবের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল যে প্রতিটি চ্যালেঞ্জ থেকে নতুন কিছু শেখার সুযোগ থাকে। এই শিক্ষাগুলোই তার লেখাতে গভীর অর্থের সাথে তুলে ধরা হয়েছে, যা পাঠকদের কাছে এই বার্তা দেয় যে জীবনে সমস্যা আসবেই, তবে প্রতিটি সমস্যা আমাদের নতুন কিছু শেখার সুযোগ দেয়। তার লেখালেখি জীবনের শুরুতে তিনি বেশ কয়েকটি ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন। এই লেখাগুলোতে তিনি মানুষের আবেগ, একাকিত্ব এবং বিভ্রান্তি তুলে ধরেন। কাফকার লেখার ধরন সহজ হওয়া সত্ত্বেও তা গভীর অর্থে ভরা। তার বিখ্যাত গল্প দ্য মেটামরফোসিসে গ্রেগর সামসা নামে এক ব্যক্তিকে সকালে ঘুম থেকে উঠে একটি পোকাতে রূপান্তরিত হতে দেখা যায়। এর মাধ্যমে কাফকা দেখান যে সমাজে একজন ব্যক্তির পরিচয় কীভাবে পরিবর্তন হয় এবং সে কীভাবে বিচ্ছিন্নতা অনুভব করে। কাফকার আরেকটি সুপরিচিত উপন্যাস হল দ্য ট্রায়াল। এতে একজন সাধারণ মানুষের উপর কোনো স্পষ্ট কারণ ছাড়াই অভিযোগ আনা হয়। এই উপন্যাসে কাফকা আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি এবং সিস্টেমের জটিলতা দেখিয়েছিলেন। এটি দেখায় যে যখন একজন সাধারণ মানুষও তার অধিকারের জন্য লড়াই করে, তখন সেও সিস্টেমের জটিলতার মধ্যে ফেঁসে যায়। দ্য ক্যাসল তার আরেকটি গুরুত্বপূর্ণ কর্ম, যেখানে একজন ব্যক্তি বারবার চেষ্টা করে কিন্তু সফলতা পায় না। এই উপন্যাসে কাফকা দেখান যে অনেক সময় প্রচেষ্টা থাকা সত্ত্বেও লক্ষ্য অর্জনে অনেক চ্যালেঞ্জ থাকে। কাফকা তার সাহিত্যকর্মের মাধ্যমে মানুষের মনের ভেতরের দ্বন্দ্ব, ভয় এবং সংগ্রামকে প্রকাশ করেছে। তার লেখাগুলোতে চরিত্রগুলো প্রায়শই তাদের অভ্যন্তরীণ সমস্যা এবং বাইরের সমস্যাগুলির সাথে লড়তে থাকে। কাফকা তার চরিত্রগুলোর মাধ্যমে দেখান যে জীবনের সংগ্রাম একটি সাধারণ বিষয় এবং কখনো কখনো এর সমাধানও পরিষ্কার হয় না। তার গল্পগুলিতে হতাশা, ভয় এবং অসহায়ত্বের অনুভূতিগুলো স্পষ্টভাবে দেখা যায়। কাফকার সাহিত্যিক যাত্রা আমাদের বোঝায় যে লেখালেখি একটি শিল্প, যেখানে সাধারণ শব্দের মাধ্যমেও গভীর এবং অর্থপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া যায়। কাফকার কাজ আজও প্রাসঙ্গিক এবং পাঠকদের অনুপ্রাণিত করে যে তারা যেন তাদের ভেতরের
সৃজনশীলতাকে জাগিয়ে তোলে এবং জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করে। কাফকার লেখাতে এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদের একটি বড় ভূমিকা রয়েছে। তার লেখাগুলোতে জীবনের অর্থহীনতা এবং উদ্দেশ্যের অভাবের উপর জোর দেওয়া হয়েছে। কাফকার মতে মানুষকে তার অস্তিত্বের মানে নিজেই খুঁজে নিতে হয়, যেখানে কোনো স্পষ্ট নিয়ম বা নির্দেশনা থাকে না। তার গল্পের চরিত্রগুলি প্রায়শই বুঝতে পারে না যে তারা কি চায় বা তাদের জীবনে কি ঘটছে। কাফকা তার সাহিত্য দিয়ে দেখিয়েছেন যে জীবন একটি সংগ্রাম, যেখানে মানুষকে সর্বদা তার পরিচয় এবং উদ্দেশ্যের জন্য লড়াই করতে হয়। কাফকার লেখাতে একাকিত্ব এবং বিচ্ছিন্নতা দেখা যায়। কাফকার চরিত্রগুলো তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন বোধ করে, তা পরিবার হোক বা কাজের পরিবেশ। তাদের সবসময় এক ধরনের বিচ্ছিন্নতার সম্মুখীন হতে হয়। এই বিচ্ছিন্নতার প্রভাব তাদের ব্যক্তিগত সংগ্রাম এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যেও দেখা যায়। কাফকা বলেন যে আধুনিক জীবনে মানুষ নিজেকে একা এবং বিচ্ছিন্ন মনে করে, যা তার গল্পগুলিতে বারবার প্রতিফলিত হয়। এর থেকে বোঝা যায় যে মানুষ দিয়ে পরিপূর্ণ থাকা সত্ত্বেও মানুষ প্রায়শই তার ভেতর একাকিত্ব অনুভব করে। কাফকার লেখাতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিটিক অফ বিউরোক্রেসি অ্যান্ড অথরিটি বা আমলাতন্ত্র এবং কর্তৃত্বের সমালোচনা। কাফকা তার গল্প দ্য ট্রায়ালে আমলাতন্ত্রের জটিলতা এবং অবিচারগুলো তুলে ধরেছেন। এই গল্পগুলোতে চরিত্রগুলো প্রায়শই একটি সিস্টেমের জালে ফেঁসে যায়, যেখানে তারা কোনো স্পষ্ট কারণ বা ন্যায্য প্রক্রিয়া খুঁজে পায় না। কাফকার লেখাতে আমলাতন্ত্রের অর্থ হলো মানুষকে একটি অমাননীয় এবং অন্যায্য সিস্টেমের অংশ হতে হয়। কর্তৃত্বের বিরুদ্ধে তার লেখাতে বিদ্রোহের আভাস দেখা যায়। কাফকা দেখান যে কীভাবে ক্ষমতা কাঠামো মানুষের ব্যক্তিত্বকে দমন করে এবং একটি সাধারণ পুতুল বানিয়ে দেয়। এভাবে কাফকার লেখাগুলোতে অস্তিত্বের প্রশ্ন, বিচ্ছিন্নতা, আমলাতন্ত্র, কর্তৃত্ব, ভয় এবং উদ্বেগের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিথ একসাথে বোনা হয়েছে। তার দর্শন আমাদের অনুপ্রাণিত করে যে আমরা যেন আমাদের জীবনের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলোকে বুঝি এবং আমাদের ভিতরের শক্তিকে চিনি, যাতে আমরা প্রতিটি পরিস্থিতিতে আমাদের সত্যিকারের আত্মাকে প্রকাশ করতে পারি। আজকের আধুনিক যুগে কাফকার লেখাতে যে গভীর অর্থ লুকিয়ে আছে তা মানুষকে অনুপ্রাণিত করে যে তারা যেন তাদের ভেতরের কথা শোনে এবং তাদের সত্যিকারের নিজেকে আবিষ্কার করে। তার ধারণাগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে লেখক এবং দার্শনিকদের অনুপ্রাণিত করেছে এবং কাফকার উত্তরাধিকার সর্বদা স্মরণীয় থাকবে, কারণ তার লেখাগুলি আমাদের বলে যে প্রতিটি সংগ্রামের পেছনে একটি নতুন কিছু শেখার সুযোগ থাকে।